লাইটটা জ্বালা দাও মো মো লাইটটা জ্বালা দিও আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো সবাই লাইভে চলে আসো। আজকে আমরা চ্যাপ্টার 5-এর তৃতীয় লাইভ ক্লাস নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা চ্যাপ্টার 5-এর দুটো লাইভ ক্লাস নিয়েছিলাম, সেটারই ধারাবাহিকতায় আজকে আমাদের থার্ড লাইভ ক্লাস। তো গতকালকে ক্লাস হওয়ার কথা ছিল 8টায়, বাট আমার আজকে ফাইনাল এক্সাম থাকার কারণে ওই গতকালকে ক্লাসটা আমি 8টায় প্রক্সি নিয়ে নিচ্ছি। তো আশা করি তোমরা সেটা বুঝবা। তো আমাকে একটু কমেন্ট করে জানাই দাও যে আমার লাইভ ক্লাসটা ঠিক মতন দেখতে পাচ্ছ কি না, আমার ভয়েস ঠিক মতন শুনতে পাচ্ছ কি না, এবং আমার লাইভ ক্লাসের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে কাইন্ডলি একটু সেন্ড করে দাও। কারণ মেসেঞ্জার গ্রুপে সেন্ড করে দিলে সেখান থেকে সরাসরি তুমিও যেমন লাইভ ক্লাস, তোমার ফ্রেন্ডরা লাইভ ক্লাসে সুন্দর করে যুক্ত হতে পারবে। তো আমি একটু দেখি যে আমার লাইভ ক্লাসে কারা কারা যুক্ত। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আবারও বলি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস ফর বোর্ড এক্সাম। মানে আজকের ক্লাসে তুমি কন্টেন্টগুলো বা আজকের ক্লাসে যে টপিকগুলো আমি পড়াবো সেই টপিকগুলো কিন্তু বোর্ডের সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কলেজের সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসটা অবশ্যই খুব মন দিয়ে করবা এবং ক্লাসের শেষ অবধি থাকার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসে আমরা অনেক সৃজনশীল টাইপের ম্যাথ প্রবলেম সলভ করব, যেগুলো অনেক বেশি হেল্প করবে আমাদের তোমার হচ্ছে এই টপিকগুলো বুঝতে, বা এখান থেকে সৃজনশীল যদি খুব একটা প্যাঁচায়ও আসে আমরা সেগুলো খুব সহজেই উত্তর করতে পারবো। আচ্ছা, তাহলে দেখি আমরা আমাদের সাথে কারা কারা যুক্ত লাইভ ক্লাসে, সবাইকে আমরা একটু দেখি। ওকে, ওয়ালাইকুম সালাম। নুসরাত জাহান, দেওয়ান মাহফুজুর রহমান যুক্ত না? তনে মনে আমি কেমিস্ট্রি পড়াই না। দেওয়ান মাহফুজুর রহমান অল ক্লিয়ার। সামিহা খান, কি অবস্থা, কেমন আছো সামিহা খান? ওকে, আচ্ছা সবাই আমরা চলে আসছি। নুসরাত জাহান, সুমাইয়া, গীতা বর্মন যুক্ত আমাদের সাথে। এক্সাম আল্লাহর রহমতে ভালো হয়েছে তোমাদের দোয়ায়। না না না, আমি কেমিস্ট্রি পড়াই না, আমি কেমিস্ট্রি পড়াই তো বলতামই। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা আজকে অনেক সৃজনশীল টাইপের ম্যাথ প্রবলেম সলভ করব। তো আজকের টোটাল ক্লাসটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমাদের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, তুমি এমনও হইতে পারে যে শুধুমাত্র আজকের ক্লাসটা করলে তুমি কলেজ পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবা। আচ্ছা, তো যাই হোক, ইম্পর্টেন্ট ক্লাস আজকে আমাদের, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, তো আমরা প্রথম যে ম্যাথ প্রবলেমটা করব, 1 নাম্বার ম্যাথ প্রবলেম, খুব মন দিয়ে দেখবা। 1 নাম্বার ম্যাথ প্রবলেম সেটা হচ্ছে আমাদের, ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, প্রথম যে ম্যাথ প্রবলেম যেটা আমরা করব সেটা হচ্ছে, লিখে নিই আমরা, 50 গ্রাম ভরের 50 গ্রাম ভরের একটি বুলেট প্রতি সেকেন্ডে 400 মিটার প্রাথমিক বেগে একটি দেওয়ালকে 4 × 10⁴ নিউটন গড় বলের বিরুদ্ধে ভেদ করে 40
মিটার পার সেকেন্ড বেগে দেওয়াল হতে নির্গত হয়। দেওয়াল হতে নির্গত হয়। দেওয়াল হতে নির্গত হয়। ভালো কথা। তবে লিখবা 1 নম্বর কোশ্চেন, দেওয়ালটির বেধ কত বা প্রস্থ কত? দেওয়ালটির প্রস্থ বা বেধ কত আমাদের বের করতে বলছে, বেধ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অপেক্ষাকৃত কম ভরের একই বুলেট একই প্রাথমিক বেগে একই বলের বিরুদ্ধে যদি দেওয়াল ভেদ করতে না পারে তাহলে ওই বস্তুটির সর্বোচ্চ ভর কত হবে? না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তুলে নাও প্রশ্নটা, কোশ্চেনটা তুলে নাও। তোলা হলে বলবা, আমি এই পাশে সরি, তোলা হলে বলবা। তোলা হয়েছে? ওকে, ডান। আচ্ছা, তো একটু বলি, এই অঙ্কটা তুমি নর্মাল গতিবিদ্যার নিয়মে সলভ করতে পারবা, বাট আমি কাজ ক্ষমতা শক্তির কনসেপ্টে বা ওয়ার্ক এনার্জি থিওরাম কনসেপ্টে ম্যাথটা সলভ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে খেয়াল করবা মন দিয়ে, আমার কাছে 50 গ্রাম ভরের একটা বুলেট আছে, যেটা প্রতি সেকেন্ডে 400 মিটার প্রাথমিক বেগে একটি দেওয়ালকে এত নিউটন গড় বলের বিরুদ্ধে ভেদ করে 40 মিটার পার সেকেন্ড বেগে দেওয়াল হতে নির্গত হয়। চিত্র আঁকি, আমরা ফিজিক্স বুঝবো হচ্ছে চিত্র এঁকে বুঝবো, চিত্র ছাড়া আমরা ফিজিক্স নর্মালি বুঝতে পছন্দ করি না। তাহলে খেয়াল করে দেখবা, আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের দেওয়াল, খুবই মন দিয়ে দেখবা, এই হচ্ছে দেওয়াল। তো আমাদের বলছে যে একটা বুলেট যার ভর হচ্ছে 50 গ্রাম ভরের বুলেট। তাহলে এই হচ্ছে বুলেট যার ভর হচ্ছে 50 গ্রাম। তাহলে 50 গ্রাম ভরের একটা বুলেট, সেই বুলেটটা দেওয়ালে আঘাত করছে নির্দিষ্ট একটা বেগে। তাহলে কত বেগে আঘাত করছে আমার বলা আছে যে 400 মিটার, দেখো প্রতি সেকেন্ডে 400 মিটার মানে 400 মিটার পার সেকেন্ড। তাহলে আঘাত করছে, আমি ধরলাম ইউ বেগে আঘাত করছে, এবং সেই বেগটা হচ্ছে 400 মিটার পার, কি বলতো, 400 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে বুলেটটাকে। ওকে, আচ্ছা, যার ফলে এই পুরো ওয়ালের অভ্যন্তর দিয়ে পুরো দেওয়ালটা অতিক্রম করার পর যখন এই দেওয়ালটা ফুটো করে যখন এই বুলেটটা বাইরে বের হবে, এই বুলেটটা যখন দেওয়ালটা ফুটো করে বাইরে বের হবে, আমার বলা আছে যে নির্গত হওয়ার সময় সে 40 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়েছে। তো এই বুলেটটা যখন দেওয়ালটাকে তার ভিতর থেকে পুরোপুরি ভেদ করে, পুরোপুরি দেওয়ালটাকে অতিক্রম করে যখন বাইরে থেকে বের হবে, দেওয়ালটাকে ফুটো করে যখন একেবারে বাইরে থেকে বের হবে, তখন সেটা শেষ বেগ v, এবং সেই বেগটা হচ্ছে বলা আছে 40 মিটার পার সেকেন্ড বেগে দেওয়াল হতে নির্গত হচ্ছে। তাহলে 40 মিটার পার সেকেন্ড বেগে দেওয়াল হতে নির্গত হচ্ছে। তাহলে খেয়াল করবা, আঘাত করতেছে 400 মিটার পার সেকেন্ড বেগে আঘাত, আর বের হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কিন্তু বেগের মানটা বেশি ছিল, বেগের মানটা কম। তাহলে বেগটা কি কমে গেল না? বেগ কমে গেল না? বেগ কমা মানে দেওয়ালের অভ্যন্তরে একটা মন্দনের সৃষ্টি হয়েছে। তাহলে অবশ্যই
অবশ্যই দেওয়ালের অভ্যন্তরে আমরা বলতে পারি একটা মন্দনের সৃষ্টি হয়েছে। সেই মন্দনের সৃষ্টি হয়েছে কেন? কারণ দেওয়ালের মধ্যে একটা বাধা দানকারী বল কাজ করতেছে, ওয়ালের মধ্যে একটা বাধা দানকারী বল কাজ করতেছে। কেমনে বুঝলাম বাধা দানকারী বল? একেবারে হচ্ছে দেওয়ালের হচ্ছে যে এই যে শুরুর বিন্দুতে বেগ যত ছিল, দেওয়ালটাকে পুরোপুরি অতিক্রম করার পর দেওয়ালের ফাইনাল বিন্দুতে বেগটা কিন্তু কমে গেছে। বেগ কমে যাওয়ার অর্থ হচ্ছে তার গতির বিরুদ্ধে বাধা দানকারী বল কাজ করতেছে, দেওয়াল কর্তৃক বাধা দানকারী বল, সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করলাম। ওকে, আর দেওয়ালের অভ্যন্তরে খেয়াল করবা, দেওয়ালের অভ্যন্তরে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমি এই যে নীল কালি দিয়ে প্রকাশ করে দিলাম। দেওয়ালের অভ্যন্তরে এখান থেকে এইটুকু ডান দিক বরাবর হচ্ছে আমার এই বুলেটটা সরণ ঘটছে, দেওয়ালের অভ্যন্তরে ডান দিক বরাবর সরণ ঘটছে। তো দেওয়ালের অভ্যন্তরে যতটুকু সরণ ঘটছে তাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম। এবার আমাকে বলবা এই এক্সটাই কি আমার বলো তো পুরো ওয়াল বা দেয়ালের পুরুত্ব বা বেদ না? আমাকে সেটাই বের করতে বলছে, ওয়ালের পুরুত্ব বা ওয়ালের বেদটা কত, ওয়ালের বেদ বা ওয়ালের পুরুত্ব এক্সই আমাদেরকে বের করতে বলছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা করি, আমরা এখানে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। কাজ শক্তি উপপাদ্য, তাহলে কাজ শক্তি উপপাদ্য অনুসারে বলা যায় কৃত কাজ ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে গতি শক্তির পরিবর্তন। আমরা সলিউশন করতেছি, হ্যাঁ আচ্ছা। কাজ শক্তি উপপাদ্য অনুসারে বলা যায় কৃত কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন। তো লিখলাম আমরা কৃত কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন বা গতি শক্তির পার্থক্য আমরা বলতে পারি। ওকে, আচ্ছা। তাহলে এবার কথা হচ্ছে যে এই যে কৃত কাজ আমরা বলতেছি, সেই কৃত কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, আর গতি শক্তির পরিবর্তন মানে হচ্ছে ফাইনাল গতিশক্তি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার বা শেষ বেগের স্কোয়ার মাইনাস ইনিশিয়াল গতিশক্তি, দ্যাট ইজ হাফ এম ইউ স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার খেয়াল করবা এখান থেকে ডাব্লু আমরা বের করব। ডাব্লু মানে হচ্ছে কৃত কাজ। তাহলে এখানে খেয়াল করবা আমার এখানে বল কাজ করে কোন দিকে? বাম দিকে। বল কাজ করে বাম দিকে, আর বস্তুর সরণ কোন দিকে বলো তো? ডান দিক বরাবর না? তাহলে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী হলে কৃত কাজ হয় হচ্ছে এফ এক্স কস 180 ডিগ্রি। বুঝছো? বল বাম দিকে আর সরণ ডান দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কি 180 ডিগ্রি না? তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণকে থিটা বলা হয়, যার ফলে কৃত কাজ হবে হচ্ছে এফ এক্স কস থিটা, মানে থিটা হচ্ছে এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ 180 ডিগ্রি, ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মানে 0.5, হাফ মানে 0.5 ইন্টু এম। এম মানে বস্তুর ভর। বস্তুর ভর আমার দেওয়া আছে 50 গ্রাম দেওয়া আছে, তাহলে বস্তুর ভর এম ইকুয়াল টু আমার 50 গ্রাম দেওয়া আছে। তাহলে 50কে আমরা 1000 দিয়ে ভাগ করব, বা 50 গ্রাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি 50 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো? -3 এত কেজি। তাহলে 50 গ্রাম মানে এত কেজি, বা বুলেটের ভর দেওয়া। তাহলে 50 গ্রাম মানে হচ্ছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত ইন্টু ভি স্কোয়ার। ভি মানে শেষ বেগ, তাহলে শেষ বেগের স্কোয়ার মানে হচ্ছে 40 এর স্কোয়ার মাইনাস হাফ মানে 0.5, এম মানে বুলেটের ভর, দ্যাট ইজ 50 গ্রাম। তাহলে 50 এর সাথে 10 টু দি পাওয়ার -3 গুণ করবা, ইউ স্কোয়ার মানে আদিবেগের স্কোয়ার, আদিবেগ হচ্ছে 400, সো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 400 এর স্কোয়ার। cos 180 এর মান হচ্ছে -1, cos 180 এর মান হচ্ছে -1। তাহলে একবারে লেখা যায় cos 180 মান -1, তাহলে একবারে আমরা লিখতে পারি বাম পক্ষে cos 180 যদি -1 হয় তাহলে মাইনাস অফ fx হবে। ঠিক আছে, এইটুকু বুঝলাম। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, যেখানে আমাদের দেয়াল, f মানে দেয়ালের বাধাদানকারী বল, দেয়ালের বাধাদানকারী বলের ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা x বের করব। তাহলে x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এই পুরো টার্মটা 0.5 গুণ 50 গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ 40 এর স্কোয়ার মাইনাস 0.5 গুণ 50 গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ 400 এর স্কোয়ার, এটা ডিভাইডেড বাই হচ্ছে আমি বলবো মাইনাস এফ, ডিভাইড বাই মাইনাস এফ। এই যে মাইনাস এফটা নিচে চলে যাবে, তাহলে মাইনাস এফ, যেখানে এফ এর ভ্যালু হচ্ছে আমার দেয়ালের বাধাদানকারী বল, দ্যাট ইজ 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমার এফ বা ওয়ালের বাধাদানকারী বল। তাহলে মাইনাস এফটা নিচে চলে যাবে ভাগের নিচে, তাহলে মাইনাস এফ হচ্ছে -4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখান থেকে আমাকে কমেন্টে জানাও যে দেয়ালের প্রস্থ বা দেয়ালের বেধের ভ্যালুটা কত আসবে, এক্স এর ভ্যালুটা কত আসবে বলো। আলাইনা আলিন সবার আগে উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। 0.099, এক্স এর ভ্যালু 0.099 এত মিটার, তাই তো?
0.099 এত মিটার। ওকে, এক্স্যাক্টলি। সবাই যেহেতু নাফিসা মেয়ে যাবেন, কী অবস্থা, কেমন আছো? আজিজুল হক, নুসরাত জাহান সুমাইয়া। ওকে, এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এক্স মানে দেওয়ালটির বেদ কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা বলছে অপেক্ষাকৃত কম ভরের একই, আমি এটা মুছলাম, উদ্দীপকটা মুছলাম, আমার জায়গা কম তো এখানে, আমার বোর্ডে জায়গা কম তো আমি এখান থেকে এটা মুছলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের বলছে অপেক্ষাকৃত কম ভরের একই বুলেট একই প্রাথমিক বেগে একই বলের বিরুদ্ধে যদি দেওয়ালটিকে ভেদ করতে না পারে, এই লাইনটা ইম্পর্টেন্ট, দেওয়ালটিকে যদি ভেদ করতে না পারে, এই লাইনটা ইম্পর্টেন্ট, না পারে বলছে, না পারে, তাহলে 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 তার বস্তুটা সর্বোচ্চ ভর কত হবে, সর্বোচ্চ ভর কত হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে ভর বের করতে চাই। তো এখানে আমি কি বলছে, কোশ্চেন আমাদের কি বলছে, কোশ্চেনে বলছে আমার দেওয়ালটা আমরা আগেরটাই ব্যবহার করব। এই হচ্ছে আমাদের দেওয়ালটা, খেয়াল করবা আগের ওয়ালটাই আমরা ব্যবহার করতেছি, আগের দেওয়ালটা। তাহলে এই দেয়ালের পুরুত্ব আমার এক্স, তাহলে এই দেয়ালের পুরুত্ব এক্স হলে আমার এই দেয়ালের পুরুত্ব কত হবে বলো তো, এক্সই হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা নতুন ভরের একটা বুলেট, এই ধরো আমার একটা বুলেট যার ভর হচ্ছে, আমি ধরলাম এম ড্যাশ, এই এম ড্যাশ ভরের বুলেট, নতুন একটা ভরের বুলেট, এই নতুন ভরটাই বের করতে বলছে, নতুন ভরের বুলেট। এই নতুন ভরের বুলেটটা এই ওয়ালের প্রান্ত বা একেবারে শুরুতে একই বেগে আঘাত করছে। আগেও 400 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হয়েছিল, এখনও নতুন এম প্রাইম ভরের বুলেটটা একই বেগে এই দেয়ালের একেবারে শুরুর বিন্দুতে আঘাত করছে। তাহলে এই যে আদিবেগ, এটা হচ্ছে আমার 400 মিটার পার, কি বলতো, 400 মিটার পার সেকেন্ড। এরপরে কি হয়েছে, এরপরে একই বেগে আঘাত করার পর ওয়ালের অভ্যন্তরে পুরাটা পথ অতিক্রম করার পর, ওয়ালের অভ্যন্তরে পুরাটা পথ, দেয়ালের অভ্যন্তরে পুরাটা পথ অতিক্রম করার পর আমার এই বুলেটটা যখন একেবারে ওয়ালের শেষ বিন্দুতে বা দেয়ালের শেষ বিন্দুতে চলে আসবে, এই যে এম প্রাইম ভরের বুলেটটা বলছে ভেদ করতে না পারে, অর্থাৎ একেবারে শেষ বিন্দুতে আমার এই বুলেটটার ভেলোসিটি বা বেগ হয়ে যাবে হচ্ছে 0। এটাই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। আমি আরেকবার বলি, খেয়াল করবা, এম প্রাইম হচ্ছে এমন একটা স্পেশাল ভর, যে স্পেশাল ভরে আমরা দেয়ালের মুক্ত প্রান্তে আঘাত করলাম, এই বুলেটটা দেয়ালের অভ্যন্তরে পুরোপুরি অতিক্রম করার পর একেবারে লাস্ট বিন্দুতে তার ভেলোসিটিটা 0 হয়ে যাবে, তার বেগটা 0 হয়ে যাবে। এখানে যেমন একেবারে লাস্ট বিন্দুতে আমার বুলেটটার একটা বেগ ছিল 40, বাট এখানে একেবারে মানে নতুন একটা ভর, এমন ভর আমি এখানে ব্যবহার করলাম, এমন ভর এম প্রাইম ভর, এমন এম প্রাইম ভর ব্যবহার করলাম যেন সেটা একেবারে দেয়ালের মানে দেয়ালের একদম শুরুর বিন্দুতে একই বেগে আঘাত করছে, আগের বেগে আঘাত করছে, কিন্তু দেওয়ালটাকে পুরোপুরি অতিক্রম করার পর একেবারে লাস্ট বিন্দুতে বলছে যদি দেওয়ালটি ভেদ করতে না পারে, অর্থাৎ একেবারে লাস্ট বিন্দুতে শেষ বেগটা 0 হয়ে যাবে। এটাই বোঝাচ্ছে, বাংলা কথায় ভেদ করতে না পারে বলতে বোঝাচ্ছে লাস্ট পয়েন্টে বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা আমাদের বের করতে, তাহলে আমাকে বের করতে বলছে এম প্রাইম বাই এই যে স্পেশাল ভরটার ভ্যালুটা কত হবে যদি এমন ঘটনা ঘটতে চাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার এখানেও কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, কাজ শক্তি উপপাদ্য। তাহলে কাজ শক্তি উপপাদ্য আমরা এই জায়গাটাও অ্যাপ্লাই করি, খেয়াল করবা এই জায়গাও। তাহলে কৃত কাজ W ইজ ইকুয়াল টু বলা যায় গতিশক্তির পরিবর্তন। গতিশক্তি হচ্ছে আমার হাফ এম প্রাইম, এখানে এম প্রাইম ভর, হাফ এম প্রাইম ভি স্কোয়ার মাইনাস শেষ বেগের স্কোয়ার মাইনাস হাফ এম প্রাইম ইন্টু আদি বেগের স্কোয়ার কিন্তু বলা যায়। আর এখানে খেয়াল করবা, এখানে বেগের ভ্যালু একটা ছিল 400 ছিল, বেগের ভ্যালু ধাপ করে 0 হয়ে গেছে, অর্থাৎ এই পথের মাঝে বাধাদানকারী বল আছে, পথের মাঝে বাধাদানকারী বল আছে বলেই বেগের মানটা একেবারে 400 থেকে 0 হয়ে গেছে। আর বাধাদানকারী বল কাজ করে হচ্ছে বিপরীত দিকে, এই বরাবর নিশ্চয়ই বাধাদানকারী বল কাজ করতেছে, বাধাদানকারী বল, এই বাধাদানকারী বলকে আমরা এই যে এফ দিয়ে প্রকাশ করলাম, এই হচ্ছে আমার বাধাদানকারী বল, দ্যাট ইজ হচ্ছে এফ। আচ্ছা, এই হচ্ছে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বল আর সরণ কিন্তু বিপরীত দিকে, কারণ এই এ যাচ্ছে সরতেছে হচ্ছে ডান দিক বরাবর সরতেছে, এই বুলেটটা সরতেছে বা বুলেটের সরণ ডান দিক বরাবর, এক্স ডান দিক বরাবর সরে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে হলে আমার কৃত কাজ হয় মাইনাস এফ এক্স, আর কি ডাবল ইকুয়াল টু এফ এক্স কস 180 বা মাইনাস এফ এক্স হবে। এবার খেয়াল করবা শেষ বেগ তো 0, শেষ বেগ 0, তাহলে শেষ বেগ 0 মানে হচ্ছে আমার শেষ বেগ 0 হলে আমার এই টার্মটা কত হয়ে যাবে বলো তো, এই টার্মটা 0 হয়ে যাবে, শেষ বেগ 0, তাহলে 0 মাইনাস হাফ মানে 0.5, এম প্রাইম আমরা বের করতে চাচ্ছি, ইউ স্কয়ার মানে হচ্ছে 400 এর স্কয়ার। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে তুমি এম প্রাইমটা বের করবা, এম প্রাইম আর কিছুই না, 0 তো বাদ, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল করলে হবে হচ্ছে তোমার এফ এক্স ইজ ইকুয়াল টু 0.5 এম ড্যাশ ইন্টু কি বলতো
400 এর স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কি বের করব, এম ড্যাশ বের করব। তাহলে এম ড্যাশ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ এক্স ডিভাইডেড বাই হাফ মানে 0.5 ইন্টু 400 এর স্কোয়ার। তো সব মান তুমি জানো, এক্স এর মান তুমি জানো, এক্স এর মান তুমি এখান থেকে বের করছিলা 0.099, এক্স এর মান হচ্ছে 0.099 মিটার, আর এফ এর মান তো কোশ্চেন দেওয়াই আছে একই বাধানকারী বলের বিরুদ্ধে। এফ এর মানটা কোশ্চেনে দেওয়াই আছে আমাদের এফ এর মানটা। ওকে, তাহলে এখান থেকে এম ড্যাশের মানটা বের করতে পারবা, এম ড্যাশের মানটা বের করতে পারবা। কত আসে? মাইনাস এফ এক্স কেন? মাইনাস এফ এক্স কারণ হচ্ছে এই জায়গায় মাইনাস এফ এক্স কেন? ডাব্লিউ ইকুয়াল টু বল সরণ এবং সরণের মধ্যবর্তী কোণের কস, বল সরণ ইন্টু বল সরণের মধ্যবর্তী কোণের কস। তাহলে বল তো বাম দিকে লেফট সাইডে, সরণ ডান দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, যার ফলে কস 180 মান হয়ে যায় সে -1, যার ফলে এফ এক্স কস 180 মান হচ্ছে এফ এক্স ইন্টু -1। দ্যাট ইজ ওয়াই একবারে মাইনাস এফ এক্স লিখে ফেলা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার এম প্রাইম হচ্ছে 0.0040495। ওকে, তো একজন খুবই সুন্দর একটা প্রশ্ন করছে একজন, যে ভাইয়া বুলেট তো লাস্ট পর্যন্ত না গিয়ে মধ্যেও থামতে পারতো, কিভাবে বুঝবো সেটা লাস্ট পর্যন্ত থামবে? সেটা বুঝবা হচ্ছে একটা লাইন লেখা আছে বা একটা ওয়ার্ড বলা আছে, সর্বোচ্চ ভর বলা আছে। এই সর্বোচ্চ ভর বলতে বোঝাচ্ছে যে তুমি এমন ভরের বুলেট দিয়ে আঘাত করবা দেয়ালের শুরুতে যেন সেই দেওয়ালটা পুরোপুরি অতিক্রম করে লাস্ট মুহূর্ত পর্যন্ত, দেয়ালের লাস্ট বিন্দু পর্যন্ত যে তার বেগটা 0 হয়। আমরা যদি এর চেয়ে কম ভরের যে কোনো বস্তু, সরি আমরা মেবি একটু ভুল লিখছি এই জায়গাটায়, ভরে ভ্যালু কত আসছে 0.04, ভরের ভ্যালু কত? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এর চেয়ে কম ভরে যে কোনো বুলেট দিয়ে দেওয়ালটাকে আঘাত করি না, মনে করো যে ভাইয়া খুব সুন্দর প্রশ্ন করছে, আমি নামটা একটু বলি, তার প্রশ্নের নামটা রাফি উদ্দিন। বলো ভাইয়া মনে করো আমি এর চেয়ে কম ভরের যে কোনো বুলেট আমি নিলাম, ধরো মনে করো আমি নিলাম হচ্ছে এমন ভরের বুলেট, ধরো 0.03 কেজি এই ভরের আমি বুলেট মনে করো নিলাম, এই ভরের বুলেট আমি নিলাম যেটা কিনা এর চেয়েও কম ভরের বুলেট। তখন কি হবে জানো রাফি? তখন তুমি এই ভরের বুলেট দিয়ে তুমি আঘাত করলা, তখন এই বুলেটটা যেতে 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 মাঝখানের কোনো বিন্দুতে যে তার হচ্ছে ভেলোসিটিটা 0 হয়ে যাবে, সে পুরোপুরি অতিক্রম করতে পারবে না। তখন কি তুমি এটা স্মরণ জানো? এখান থেকে এইটুকু স্মরণ কত তা কি জানো? তা তো জানো না। তখন ম্যাথ করবা কিভাবে? তো সর্বোচ্চ ভরের মাধ্যমে তোমাকে বুঝতে হবে, তোমাকে কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে হবে যে সর্বোচ্চ ভর বলতে বোঝাচ্ছে যে এমন ভরের বস্তু দিয়ে আঘাত করা হয়েছে দেয়ালের মুক্ত প্রান্তে বা শুরুর প্রান্তে যেন ওই বস্তুটা পুরোপুরি দেয়াল অতিক্রম করার পর লাস্ট বিন্দুতে বেগটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। বুঝতে পারছো? এফ সেম থাকবে কেন? দেখো দেওয়াল তো সেম, এখানে যেই দেওয়াল বা ওয়াল, এখানে যে ওয়াল আছে, এখানে যে দেওয়ালটা, দেওয়ালের মধ্যে যে তোমার ম্যাটেরিয়াল আছে, দেওয়ালের মধ্যে সিমেন্ট, ইট, বালু, সিমেন্ট যে আছে, এখানে যে ইট, বালু, সিমেন্ট আছে, সেই ইট, বালু, সিমেন্টের ঘনত্বের কারণে তো বাধা পাবে নাকি? এখানে তো সেম দেওয়াল, এই দেওয়ালটা যা, এটা কি সেম দেওয়াল না বা সেম ওয়াল না? প্রশ্নেই তো বলছে। তাহলে এখানে যে পরিমাণ ইট, বালু, সিমেন্ট, রড আছে, এখানে তো সেম পরিমাণ ইট, বালু, সিমেন্ট, রড আছে। তাহলে এর মধ্যে একজন বস্তু চলতে গেলে যে বাধা পাবে, এর মধ্যে একই ওয়াল হওয়ার কারণে, এই ওয়াল যা, এই ওয়াল তা, এই ওয়াল যা, এই ওয়াল তা, একই ওয়াল হওয়ার কারণে এর মধ্যে যেতেও তো সেম পরিমাণ বাধা পাবে, তাই না? এটাও তো কমন সেন্স একটা। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, আচ্ছা তাহলে এই ম্যাথটা আমরা বুঝলাম। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আমাদের এরপরে যেটা বলছে সেটা হচ্ছে, দেখো ওকে, এবার আমাদের যেটা বলছে সেটা হচ্ছে পরের ম্যাথটা, সুন্দর একটা ম্যাথ, পরের ম্যাথটা খুব স্মার্ট ম্যাথ, 2 নাম্বার ম্যাথ। বলছে যে 100 কেজি ভরের
100 কেজি ভরের 100 কেজি ভরের একটি গাড়ি 100 কেজি ভরের একটি গাড়ি ওকে 100 কেজি ভরের একটি গাড়ি 1/50 নতি বিশিষ্ট 1/50 নতি বিশিষ্ট একটি ঢালু তলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে উপরে উঠতেছে আর কি। হ্যাঁ ওকে বলছে যে রাস্তার সাথে গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হলে আমাদের বের করতে বলছে গাড়ির ক্ষমতা কত এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে দেখো এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা সুন্দর সুন্দর একটা প্রশ্ন। তাহলে লেখে নাও আমাদের একটা 100 কেজি ভরের গাড়ি আছে। এখানে বলছে একটা লাইন লেখা আছে নতি। তো নতি ফিজিক্সের একটা কোয়ান্টিটি। এই নতি দেওয়া আছে 1/50 নতি দেওয়া আছে। তো মনে রাখবা নতি মানে tan থিটা। তাহলে আমাদের নতি দেওয়া আছে নতি। তো মনে রাখবা নতি বললে নতি মানে হচ্ছে tan থিটা। নতি মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে tan থিটা বুঝছো ঢাল অ্যাকচুয়ালি নতি মানে tan থিটা। আচ্ছা তো নতি আমার দেওয়া আছে 1/50 তাহলে নতি বা ঢাল আমার দেওয়া আছে 1/50 তাহলে 1/50 ইজ ইকুয়াল টু কি বলা যায় বলো তো tan থিটা বলা যায়। যেখানে আমাকে একটু বলবা যে থিটার ভ্যালুটা কত আসবে tan ইনভার্স 1/50 আসবে নতি মানে tan থিটা। তাহলে এখান থেকে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/50। আচ্ছা এবার আমরা একটু হেলানো তলটা আঁকি। তাহলে এই হচ্ছে আমাদের হেলানো তল যেই হেলানো তলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের হেলানো অ্যাঙ্গেল বা আমরা বলতে পারি আনত কোণ। এই আনত কোণটাই হচ্ছে আমাদের থিটা। এই থিটার ভ্যালুটাই আমরা এই যে নতি এই ওয়ার্ডের মাধ্যমে বের করব। ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমাদের বলছে যে একটা গাড়ি সেই গাড়িটা উপর দিকে উঠতেছে উপর দিকে। তাহলে একটা গাড়ি হচ্ছে নিচ থেকে উপর দিকে মনে করো ফ্লাইওভার দিয়ে উপর দিকে উঠতেছে ফ্লাইওভার দিয়ে বুঝছো। তাহলে এই হচ্ছে আমাদের গাড়িটা খেয়াল করবা এই হচ্ছে আমাদের গাড়িটা এই গাড়িটার ভর হচ্ছে আমার m। তাহলে এই গাড়িটা হচ্ছে নিচ থেকে এই গাড়িটা উপর দিকে উঠতেছে। হ্যাঁ আচ্ছা তো আমাদের এখানে বুঝতে হবে কোশ্চেনের ভাষা পড়ে বুঝতে হবে যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে মানে তোমাকে বুঝতে হবে যে সমবেগে সে উপর দিকে উঠতেছে সমবেগ। তোমাকে কোশ্চেনের ভাষা পড়ে বুঝতে হবে যে গাড়িটা নিচ থেকে উপর দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে অর্থাৎ বেগে উঠছে এটা বলতে বুঝতে হবে যে সে সমবেগে উপর দিকে উঠতেছিল সমবেগে বুঝছো। আচ্ছা তাহলে তোমাকে বুঝতে হবে যে এই গাড়িটা উপর বরাবর সমবেগে ভি সমবেগে উপর দিকে উঠতেছে ভি সমবেগে বুঝছো। তাহলে এই লাইনটা কিন্তু তোমাকে বুঝতে হবে এই লাইন বাংলা লাইনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা সমবেগে। তা তোমাকে বুঝতে হবে গাড়িটা সমবেগে উপরে উঠতেছে কারণ 40 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে দ্যাট ইজ ওয়াই সমবেগে উপর দিকে উঠতেছে রাইট। আচ্ছা এবার আমরা জানি যে এই গাড়িটার ভর যদি m হয় আমরা সবাই এটা বলতে পারবো যে m ভরের গাড়ির উপর পৃথিবী mg বলে কি করবে mg বলে যে কোনো বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে। তাহলে নিচের দিকে কিন্তু mg বল দ্বারা আকৃষ্ট হবে তাই তো। আচ্ছা এই mg বলটাকে দুইটা উপাংশে ভাঙা যায় mg বলটাকে
এমজির একটা উপাংশ কাজ করে তলের সমান্তরালে, মানে এই বরাবর এমজির একটা উপাংশ, এটা আমরা সবাই জানি, তলের সমান্তরালে, আর বাদ বাকি উপাংশ কাজ করবে এর লম্ব বরাবর। তাহলে এর লম্ব বরাবর অর্থাৎ এই বরাবর, এই হচ্ছে আমার এমজির দুইটা উপাংশ, তলের লম্ব বরাবর। তাহলে এই হচ্ছে আমার এমজির দুইটা উপাংশ, বুঝা গেল? বা এই উপাংশের লম্ব বরাবর খেয়াল করবা, এই হচ্ছে আমার দুইটা লম্ব উপাংশ, যাতে করে এই দুই লাল উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেল থিটা হলে জ্যামিতিক প্রক্রিয়ায় হাজারবার বলছি যে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? থিটাই হবে। এটা থিটা হলে জ্যামিতিক প্রক্রিয়া এটা আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের থিটাই হবে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করবা এমজির সাথে এই উপাংশের অ্যাঙ্গেল থিটা, তাহলে এমজির সাথে এই উপাংশের অ্যাঙ্গেল থিটা, তাই এই বরাবর হচ্ছে তোমার উপাংশ হবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় কস, তাহলে এর সাথে অ্যাঙ্গেল দ্যাট ইজ হবে এমজি cos of থিটা, আর যার সাথে কোনো অ্যাঙ্গেল নাই থিটা কিন্তু এর সাথে উৎপন্ন হচ্ছে, দ্যাট ইজ বাই cos, তাহলে বাদ বাকিটা হবে হচ্ছে mg sin of থিটা। এই যে পেয়ে গেলাম আমরা, তাহলে এবার কথা হচ্ছে এই গাড়িটা যেহেতু উপর দিকে উঠতেছে, এই গাড়িটা উপর দিকে উঠছে, তাহলে যেহেতু এই গাড়িটা উপর দিকে উঠছে বে 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 উপর দিকে উঠছে, তাহলে অবশ্যই গাড়ির ইঞ্জিন কিন্তু উপর দিকে একটা বল প্রয়োগ করতেছে। গাড়ির ইঞ্জিন যদি উপর দিকে হেলানো তল বরাবর উপর দিকে যদি গাড়ির ইঞ্জিন বল প্রয়োগ না করে, তাহলে গাড়িটা কিন্তু উপর দিকে উঠতে পারবে না। তাহলে গাড়ির ইঞ্জিনের প্রযুক্ত বল হচ্ছে উপরের দিকে। এইটুকু বুঝতে পারছো? আশা করি এইটুকু বুঝতে পারছো। গাড়ির ইঞ্জিনের প্রযুক্ত বল হচ্ছে উপরের দিকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, তাহলে গাড়ির ইঞ্জিনের বল হচ্ছে উপরের দিকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার এখানে আরো একটা বল আছে, দেখো ঘর্ষণ গুণাঙ্ক নামে একটা ওয়ার্ড বলা আছে। ঘর্ষণ ওয়ার্ড দেখে তুমি বুঝবা যে আমার এই তলটা অমসৃণ তল, এখানে ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল দেখে বুঝবা আমার এই সারফেস বা তলটা, এই হেলানো তলটা অমসৃণ তল, যেখানে ঘর্ষণ বল আছে। আর মনে রাখবা ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। তাহলে দেখো এই গাড়িটার গতি হচ্ছে উপরের দিকে, তাহলে গতির উল্টো দিকে কাজ করে ঘর্ষণ বল। তাহলে গতির উল্টো দিকে অর্থাৎ পেছন দিকে কাজ করবে আমার ঘর্ষণ বল, এই বরাবর কাজ করবে আমার ঘর্ষণ বল। বোঝা গেল ব্যাপারটা? আর ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করি। গতির বিপরীতে এই গাড়িটার গতি হচ্ছে ঊর্ধ্বমুখী, তাহলে গতির উল্টো দিকে কাজ করবে ঘর্ষণ বল, দ্যাট ইজ বাই স্মল এফ। এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি মনে রাখবা যদি কোনো বস্তু সমবেগে মুভ করে, তাহলে যদি কোনো বস্তু সমবেগে মুভ করে শুধুমাত্র তখনই, সমবেগে মুভ করলে আমি 3বার বলতেছি, শুধুমাত্র তখনই সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বলটা সমান হয়। তাহলে সম্মুখমুখী বল বা সামনের দিকে বল দ্যাট ইজ এফ ইঞ্জিন, তাহলে সম্মুখমুখী বল দ্যাট ইজ এফ ইঞ্জিন ইজ ইকুয়াল টু পশ্চাৎমুখী বল। পেছন দিকে বল কিন্তু দুইটা, পেছন দিকে বল এমজি সাইন থিটা আর স্মল এফ, তাহলে পশ্চাৎমুখী বল কিন্তু দুইটা, এই হচ্ছে আমার দুইটা পশ্চাৎমুখী বল। তাহলে পশ্চাৎমুখী বল আর সম্মুখমুখী বলের মানটা সমান হয়। সম্মুখমুখী বল হচ্ছে এফই আর পশ্চাৎমুখী বল হচ্ছে এই দুইটা, তাহলে পশ্চাৎমুখী বল হচ্ছে এমজি সাইন থিটা প্লাস কি বলতো স্মল এফ। এটা তোমাকে মনে রাখতে হবে যদি সমবেগে চলে। আচ্ছা, স্মল এফ মানে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের ফর্মুলা হচ্ছে, ঘর্ষণ বলের মানটা কেমনে বের করে ভাইয়া? ঘর্ষণ বলের মানটা বের করা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া আর তুমি গুণ দিবা। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া গুণ দিলে, ঘর্ষণ বল পাওয়া যায়। এটা হচ্ছে ঘর্ষণ বলের ফর্মুলা, ঘর্ষণ গুণাঙ্কের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলটা গুণ দিলে। দেখো এবার আমরা মানটা বের করি, তাহলে খেয়াল করবা এমজি সাইন অফ থিটা প্লাস এমজি সাইন অফ থিটা প্লাস স্মল এফ মানে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের ফর্মুলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু কি বলতো, ইনটু অবিলম্ব প্রতিক্রিয়া বল আর। বোঝা গেল? এটা হচ্ছে আমার এফ ইঞ্জিন বা এফ ই আমরা বলতে পারি। এখন আমার কাজ হচ্ছে এই আরটা বের করা।
আর মানে অবিলম্ব প্রতিক্রিয়া বল, যেটা তলের সাথে লম্ব বরাবর কাজ করে। এটা হচ্ছে আমার হেলানো তল, এই যে বাঁকা তলটা, এটা আমার হেলানো তল। তো হেলানো তলের সাথে লম্ব বরাবর কে কাজ করবে বলতো? অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। অবিলম্ব প্রতিক্রিয়া বল বা তলের প্রতিক্রিয়া বল কাজ করে হেলানো তলের সাথে বা তলের সাথে লম্ব বরাবর 90 ডিগ্রি বরাবর। তাহলে তলের সাথে লম্ব বরাবর তোমার অবিলম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করে। আজীবন, আজীবন মনে রাখবা হেলানো তলের জন্য, আজীবন, আজীবন মনে রাখবা হেলানো তলের জন্য, হেলানো, আজীবন হেলানো তলের জন্য, আজীবন, আজীবন বলতে কি বোঝাচ্ছি? সেটা হচ্ছে যদি বস্তু সমবেগে উঠে কিংবা সমত্বরণে উঠে কিংবা সমমন্দনে উঠে কিংবা স্থির থাকে, হেলানো তলের উপর স্থির থাকে, যা মন চাই করতে পারে। যদি বস্তু সমত্বরণে উঠে বা সমমন্দনে উঠে বা সমবেগে উঠে বা স্থির থাকে, তাহলে আজীবনও, আজীবন ঊর্ধ্বমুখী, এই যে উপর দিকে উলম্ব বরাবর ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হয়। তাহলে ঊর্ধ্বমুখী বল হচ্ছে আমার আর, আর নিম্নমুখী বল হচ্ছে আমার mg cos থিটা হেলানো তলের ক্ষেত্রে। ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সমান হবে। তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু বলা যাবে mg cos অফ কি বলতো থিটা। এই মানটা এখানে বসাই দাও, তাহলে তুমি এফ ইঞ্জিন বের করতে পারবা। এখান থেকে তোমাকে এফ ইঞ্জিন বের করতে হবে। এফ ইঞ্জিন ইজ ইকুয়াল টু mg sin থিটা, তাহলে mg sin অফ থিটা প্লাস মিউ ইন্টু আর, এখানে আর মানে হচ্ছে mg cos অফ থিটা। সব মানটা তুমি জানো, আমাকে একটু এফ ই বা ইঞ্জিন কতটুকু বল প্রয়োগ করতেছে এটা একটু আমাকে বের করে বলবা কত আসে। আল্লাহর রহমতে ভালো হয়েছে। বল তো আছে এখানে, সমবেগে নিলাম। এতবার বলার পরেও কি তোমরা মাথায় ঢুকে না? দেখো এত বেগে উঠছে বলা আছে, সমবেগে উঠতেছে। বাংলা ভাষা পড়ে বুঝছি সমবেগে উঠতেছে। বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলা পড়ে আমরা বুঝছি যে বস্তু সমবেগে উপর দিকে উঠতেছে। এই যে এত বেগে উঠছে, এটা মানে মাতৃভাষা বাংলা, এত বেগে উঠছে, এই মাতৃভাষা পড়ে আমরা বুঝছি উপর দিকে উঠতেছে সমবেগে। আর কি জানতে চাও? নতি কি? নতি মানে হচ্ছে তোমার ওই অ্যাকচুয়ালি ঢাল বোঝাচ্ছে, ঢাল। নতি মানে ঢাল, নতি মানে ঢাল বোঝাচ্ছে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। ব্লার কি কখন থেকে হয়েছে? এবার ঠিক আছে কিনা একটু বলো তো, এখন ঠিক আছে কিনা? একটু ব্লার হয়ে গেছিল। ঠিক হয়নি না? বুঝলাম না হঠাৎ করে এরকম ব্লার হয়ে গেল কেন? থিটার মান কত বের করো এখান থেকে। থিটার মান কত? ক্যালকুলেটার ট্যান ইনভার্স চাপ দিয়ে বা 1/50। ক্যালকুলেটার নাই মারিয়া আক্তার মিম? ক্যালকুলেটার নাই বলো তো। একেবারেই আমাদের হচ্ছে। আচ্ছা এবার দেখো তো ঠিক আছে কিনা, এবার কি ঠিক হয়েছে? দেখো তো এবার ঠিক হচ্ছে কিনা। আজকে মানে নেটে খুব সমস্যা না, আমি এমবি ডাটা ইউজ করতেছি। বুঝলাম না, আজকে বোধহয় নেটে এমনি সমস্যা না, আমার ডাটাও ভালো কাজ করতেছে না, আবার ইয়েও ভালো কাজ করতেছে না, কি জানি বলে। ফারদিন ফারদিন ইউজ করছে কিনা একটু ফরগট।
দুইটা অন দেখাচ্ছে না। না, এটা হয়নি। আচ্ছা, একটু দাঁড়াও। দেখো তো এখন ঠিক আছে কিনা। এখন মেবি ঠিক আছে। এখন মেবি ঠিক আছে। এরকম তো হয় না। একেবারে ব্লার হয়ে আসছে। ওয়াইফাইও হয় না, এমবিও হয় না। আব্বুর মোবাইল দেখো তো একটু।